হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো সেটা নাম হচ্ছে ব্লাড রেড স্কাই। আর এই সিনেমাটির কাহিনী খুবই ইউনিক আর খুব চমৎকার টুইস্ট রয়েছে এই সিনেমাতে। তো যাই হোক, এটি একটি জার্মানের সিনেমা, স্পেশালি তৈরি করা হয়েছিল নেটফ্লিক্স এর জন্য এবং এই সিনেমাটি তৈরি হয়েছিল 2021 সালে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 170 কোটি টাকা। আর বক্স অফিস কত টাকা আয় হয়েছিল এটার কোনো রেকর্ড নেই কোথাও, এর কারণটা হচ্ছে এটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। তো নেটফ্লিক্সে একটা সিনেমা কত টাকা কামায় এটার তথ্য খুব কমই পাওয়া যায় আর কি। তো যাই হোক, সিনেমাটার IMDb রেটও যথেষ্ট ভালো, 10-এ 6.1 এবং এই সিনেমাটার ক্যাটাগরি হচ্ছে হরর অ্যাকশন সিনেমা। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা মূল ভিডিওতে যাব। আর এই বিজ্ঞাপনটা তুমি যদি স্কিপ করতে চাও, যাবে হচ্ছে ডিসক্রিপশনের ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। কোনো সমস্যা নেই, অ্যাড দেখতে হবে না, সরাসরি মূল ভিডিওতে চলে যেতে পারবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের স্কটল্যান্ডের একটা এয়ারবেসকে দেখানো হয়, মিলিটারি এয়ারবেস, যেখানে নর্মালি মিলিটারি বিমান নামে। আর এইখানে আমরা দেখতে পাই চারপাশে মিলিটারি রেডি হচ্ছে, কারণ একটু পরে যে প্লেনটি এখানে ল্যান্ডিং করবে সেটা 3 ঘন্টা আগে সন্ত্রাসীরা হাইজ্যাক করে নিয়েছিল, মানে এরকমই খবর আছে তাদের কাছে। তো কিছুক্ষণ পরে আমরা দেখি একটা প্লেন কোনো মতে টাল খেতে খেতে এখানে ল্যান্ড করে। আর ওই মুহূর্তে কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পাই যে ককপিটে একজন মানুষ বসে রয়েছে। বিমানের পাইলটরা যেখানে বসে হেলিকপ্টার বিমানে, ওটাকে ককপিট বলা হয় আর কি। তো তারা যখন ওই ককপিটে একজন মানুষকে দেখে, তারা মনে করে এটাই হয়তো সেই সন্ত্রাসী হবে যে প্লেনের বাকি লোকদের আটকে রেখেছে। কিন্তু তখনই প্লেনের ডেক থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর এটা একটা বাচ্চা ছেলে যার নাম হচ্ছে ইলিয়াস। তো একদিকে সৈনিকরা রেডি হচ্ছে প্লেনের বাকি মানুষদের বাঁচানোর জন্য, আর এদিকে ছেলেটাকে একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তাকে প্রশ্ন করা হয় ভেতরে কি ঘটেছে, কি কি পরিস্থিতি রয়েছে। বাট এই ছেলেটার চেহারা দেখে আমরা বুঝতে পারি সে স্তব্ধ হয়ে গিয়েছে, মানে এমন একটা কিছু দেখেছে সে একেবারে চুপ মেরে গিয়েছে। তো এখানে আমাদের সবার মনে প্রশ্ন লাগে যে প্লেনের ভেতর কি ধরনের ভয়ানক জিনিস হতে পারে যে কারণে এই ছেলেটা এরকম স্তব্ধ হয়ে গিয়েছে। ওটা কি অ্যাকচুয়ালি কোনো সন্ত্রাসী হামলা ছিল, না সন্ত্রাসী হামলার বাইরেও আরো কিছু রয়েছে? তো এই টুইস্টটা আমরা সামনে জানতে পারবো। তো এই সকল প্রশ্নের উত্তরের জন্য আমাদের নিয়ে যাওয়া হয় তার 4 ঘন্টা আগে, মানে প্লেনে প্যাসেঞ্জার উঠবে তার আগের সময়, যেখানে আমাদের নাদিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। আর এই মেয়েটার ব্লাড ক্যান্সারের রোগ ছিল, আর সেই এয়ারপোর্টে একটা লাউঞ্জ ছিল। লাউঞ্জটা মানে হচ্ছে যেখানে প্যাসেঞ্জাররা 2-1 ঘন্টার জন্য রেস্ট রুম ভাড়া নেয় আর কি। আর অন্যদিকে সে তার ছেলে ইলিয়াসকে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি, তাকে পাঠিয়েছে হচ্ছে ব্যাগগুলো বা লাগেজগুলো চেক ইন করানোর জন্য। তো এখানে একটা বিষয় আমি তোমাকে বুঝিয়ে বলি, বিমানে ওঠা জিনিসটা কিন্তু এরকম না যে বাসের মতো ডাইরেক্ট উঠে গেলে। বিমানে হয় কি, তুমি যে কোম্পানির বিমানের টিকিট কিনেছো, প্রথমে এয়ারপোর্টে গিয়ে সেই কোম্পানির কাউন্টারে যেতে হবে এবং সেখানে তোমার টিকিট কেনার অনলাইন কপি দেখালে তারা তোমাকে বিমানের টিকিট দেবে, প্লাস তোমার যে লাগেজ রয়েছে সেই লাগেজগুলো তারা রিসিভ করে নেবে, তারপরে থেকে ওদের দায়িত্ব। তো ওই প্রসেসটা করতে মূলত এই বাচ্চা ছেলেটাকে পাঠানো হয়েছে। তো এতটুকু বাচ্চা এতগুলো লাগেজ বা ব্যাগ হ্যান্ডেল করছে, এটা দেখে অনেকে মনে করো যে অবাক হয়ে যায়। এবং ওই বাচ্চাটার অনেক কষ্ট হচ্ছে এটা দেখে ফরিদ নামের একটা লোক, মানে এখানে তাকে মুসলিমই বোঝানো হয়েছে, সেই ফরিদ ওই বাচ্চাটিকে সাহায্য করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ইলিয়াসের মা নাদিয়া ভিডিও কলে একটা ডক্টরের সাথে কথা বলছে। আসলে তারা নিউ ইয়র্ক যাচ্ছে মা নাদিয়ার রোগের চিকিৎসা করানোর জন্য। আর ওই মুহূর্তেই তার ছোট ছেলেটি তাকে ফোন করে এবং জানায় সবগুলো ব্যাগ আমি চেক ইন করিয়ে দিয়েছি। আর এরপর আমরা দেখি তার ছেলে এয়ারপোর্টের সামনে এসে দাঁড়ায় এবং পুরো সেখানে সূর্যের আলো রয়েছে। আর এই দৃশ্যটারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, মানে মা থাকতে কেন এই ছোট্ট ছেলে এসে এত কষ্ট করে চেক ইন করালো আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, সন্ধ্যা লাগার পরে বা অন্ধকার হওয়ার পরে নাদিয়া লাউঞ্জ থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারপর আমরা দেখতে পাই তার সারা শরীর ঢাকা এবং চোখেও চশমা রয়েছে এবং সে তার হ্যান্ড ব্যাগটি চেক করে, যেখানে আমরা কিছু ঔষধ দেখতে পাই। আর এর পরের মুহূর্তে আমরা আবারও নাদিয়াকে দেখতে পাই যে সেই ঔষধগুলো নিচ্ছে এবং ঔষধগুলো নেওয়ার পর আমরা দেখতে পাই নাদিয়ার শরীরে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা দেখি তারা প্রত্যেকেই সেই প্লেনে ওঠে। আর অন্যদিকে আমরা সেই ফরিদ নামের লোকটিকেও দেখতে পাই, আর তার ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে। তো এ কারণে তাকেও নাদিয়া যে প্লেনে যাচ্ছে ওই প্লেনে যেতে হবে। তো এরপর তারা সবাই প্লেনে উঠে বসে। তো যাই হোক, এরপর প্লেন যখন ছেড়ে দেয়, প্লেনটা যখন মাঝ আকাশে ছিল, তখন আমরা দেখতে পাই একজন মানুষ বোধহয় কেবিন ক্রুদের সাথে ঝামেলা শুরু করেছে। আর তখন ওই মুহূর্তে একজন
একজন এয়ার মার্শাল সেখানে চলে আসে। তো এয়ার মার্শাল হচ্ছে প্লেনের মধ্যে সিভিল ড্রেসের সিকিউরিটি হিসেবে থাকে, আই মিন ছদ্মবেশে প্যাসেঞ্জার রূপে থাকে। কোনো ঝামেলা হলে ওদেরকে তারা আটকায়, আর তাদের কাছে নর্মাল পুলিশদের মতো বন্দুকও থাকে, সবকিছুই থাকে। তো যাই হোক, ওই লোকটা ঝামেলা করছে বলে এয়ার মার্শাল সেখানে চলে আসে, কিন্তু এই ঝামেলাটা ছিল পুরো পরিকল্পনা মাফিক। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই প্লেনে কিছু সন্ত্রাসীরা উঠেছে এবং তারা কেবিন ক্রুদের সাথে মিলে ওই 3 জন এয়ার মার্শাল, আই মিন এয়ার পুলিশকে মেরে ফেলে। তো এখন কি হলো, এই সন্ত্রাসীদের আটকানোর মতো আর কেউ কিন্তু রইল না, উল্টো এয়ার মার্শালদের পিস্তলও সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে এবং তাদের লিডার হচ্ছে এখানে একটা কেবিন ক্রু যার নাম হচ্ছে 8 বল। তো যাই হোক, এরপর 8 বল করে কি, একটা এয়ার মার্শালের বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং প্যাসেঞ্জারদের ভয় দেখাতে থাকে। আর শুধু তাই নয়, আমরা এখানে দেখতে পাই প্লেনের যে একজন কো পাইলট ছিল সে ওই সন্ত্রাসীদের সাথে মিলিত ছিল, আর এই কারণে সে অনেক আগেই মেন যে পাইলট ছিল তাকে বিষ খেয়ে মেরে ফেলেছে আর তার মৃতদেহতেই একটা ডেগের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপর আমরা সেই টেররিস্টের যে প্রধান তাকে দেখতে পাই, সে অ্যানাউন্সমেন্ট করে যে তোমাদের প্লেনটা হাইজ্যাক হয়ে গিয়েছে, এমন কিছু কেউ করো না যাতে আমরা গুলি করতে বাধ্য হই। আর অন্যদিকে আমরা দেখি 8 বলের সারা শরীরে কিন্তু মানুষের রক্ত লেগে রয়েছে, মানে ওই মার্শালদের মেরেছে এবং সে গিয়ে করে কি নাদিয়াকে জ্বালাতন করতে শুরু করে, মানে সুন্দরী মাইয়া দেখছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই নাদিয়া যখন ওই রক্তগুলো দেখে সে অদ্ভুতভাবে রিয়াক্ট করে, যেন তার পিপাসা লেগেছে। তো যাই হোক, তারা করবে কি প্লেনটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, বাট ওই মুহূর্তে নাদিয়ার ছেলে ইলিয়াস করে কি একা একাই লুকানোর চেষ্টা করে আর ওকে বাঁচাতে গিয়ে নাদিয়া ধরা পড়ে যায়। আর তখন এই 8 বল নামের সন্ত্রাসীটা করে কি নাদিয়াকে অনেকগুলো গুলি মারে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আর একটু পরে ইলিয়াস আসে এবং তার মায়ের অবস্থা দেখে কান্নাকাটি করতে থাকে, বাট এখন ওর কিছু করারও নেই। আর এরপর ঘটনা চলে যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি ইলিয়াস তখন অনেক ছোট, নাদিয়া এবং তার স্বামী তার বাচ্চাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। তো তার স্বামীর নাম ছিল হচ্ছে নিকোলাই। তো তারা গাড়িতে করে যখন যাচ্ছিল অচমকাই তাদের গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। তো ওর স্বামী নিকোলাই অনেক চেষ্টা করে গাড়ি ঠিক করতে, বাট যখন ঠিক করতে পারে না তখন সে সাহায্য নেওয়ার জন্য একটু দূরে চলে যায়, বাট বেশ কিছুক্ষণ চলে যায় আর ফিরে আসে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে নাদিয়া তার নবাগত ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে স্বামীকে খোঁজার জন্য, বাট একটু সামনে গেলেই সে বড় একটা পরিত্যক্ত কটেজ দেখতে পায়, মানে বাড়িটা পুরো কি অ্যাবন্ডেড করে রেখেছে, দেখে অনেকটা মনে হয় যে এখানে ভূত থাকে আর কি। তো নাদিয়া যখন তার স্বামীর খোঁজ করতে সেখানে ঢোকে, আমরা লক্ষ্য করি অনেক বড় সাইজের একটা মানুষ অদ্ভুত আওয়াজ করতে করতে সেখানে গিয়ে আসে এবং এটা মানুষ হলে একটা জন্তুর মতো আচরণ করছিল। তো যাই হোক, নাদিয়া কোনো রকমের দরজা বন্ধ করে বেঁচে যায় আর তখন সে লক্ষ্য করে তার পায়ের কাছে তার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে। তো এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখন ভয় পেলে তো চলবে না, একটা বাচ্চাও রয়েছে তার, আর তাছাড়া ওই ভয়ঙ্কর মানুষটা এখনো যায়নি। আর নাদিয়ার বোঝার বাকি থাকে না যে ওই ভয়ঙ্কর মানুষটি তার স্বামীকে মেরেছে এবং ওই ভয়ঙ্কর মানুষটা ওই ঘরের ছোট একটা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। আর তখন নাদিয়া করে কি তার ছেলেকে বাঁচানোর জন্য ওই মানুষটিকে আঘাত করে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে। তো এইভাবে সারা রাত কাটে আর লাস্টে যখন সূর্যের আলো ওঠে আমরা দেখতে পাই সূর্যের আলোতে সে মানুষটা ছটফট করে সেখান থেকে পালিয়ে যায়। মানে ব্যাপারটা বুঝতে পারছো, অনেকটা ভ্যাম্পায়ার কেস। তো ওই মানুষটার সাথে রাতে যে ও মারামারি করলো তখন ওই মানুষটা নাদিয়ার একটা হাতে কামড় বসিয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছো হয়তো নাদিয়া নিজেও ইনফেক্টেড হয়ে গিয়েছে। তো এরপর নাদিয়া ইলিয়াসকে নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু তারপর থেকেও সে নিজের ভেতরে পরিবর্তন লক্ষ্য করতে পারে। তার আস্তে আস্তে শারীরিক চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন সামনের দাঁত বড় হয়ে যাচ্ছে। তো এটা দেখে সে ভয় পেয়ে যায়, দাঁতগুলো খুলে ফেলে, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু তখন নাদিয়ার যেটা হয়, তার আর ভাত মাছের প্রতি আকর্ষণ নেই, তার খালি কি মনে হচ্ছে রক্ত খেতে। তো এই জন্য সে এমন একটা ব্যাপার সাজায় যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, যে রেগুলার তার ব্লাড চেঞ্জ করতে হয় এবং এই কথা বলে সে ব্লাড ব্যাংক থেকে ব্লাড এনে মনে করে ব্লাড খাবে, এরকম একটা কিছু। তো এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, আমরা দেখি নাদিয়ার গায়ে কিন্তু অনেক গুলি লেগেছিল, বাট সে এখনো মরেনি। মানে কেন মরেনি আমরা তো বুঝতে পারলাম, সে একটা ভ্যাম্পায়ার। তো সে হামাগুড়ি দিয়ে সেই প্লেনের কার্গো হোল্ডের ভেতরে গিয়ে প্রবেশ করে এবং সেখানে বেশ কিছু সন্ত্রাসীরা রয়েছে এবং এখানে তারা একটা অকাম করছে, সেটা হচ্ছে এই প্লেনটাকে তারা বোম দিয়ে উড়িয়ে দেবে। আর তখনই নাদিয়ার সামনে একটা কুকুর আসে, আর নাদিয়া দুর্বল হয়ে গিয়েছে, রক্ত না খেলেও তো শক্তিশালী হতে পারবে না, তো এই জন্য কুকুরটাকে মেরে রক্ত পান করে। বাট তখন একটা সন্ত্রাসী ওকে দেখে নেয় আর নাদিয়া তখন ওর উপরে হামলা করে ওকে হত্যা করে ফেলে। বাট নাদিয়া এখানে আস্তে আস্তে বুঝতে পারে যে ওর শরীরের উপর ওর কন্ট্রোলটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এই কারণে ও করে কি নিজের গায়ে একটা ইনজেকশন পুশ করে যাতে ও শান্ত থাকতে পারে বা ব্রেনটা ওর কন্ট্রোলে থাকে আর 5টা মানুষের মতো চলাফেরা করতে পারে সাধারণভাবে। আর যেহেতু নিজের কোনো চিহ্ন বজায় রাখতে চায় না, এই কারণে ও যে সন্ত্রাসীটাকে হত্যা করেছে তার রক্তগুলো একটা কুকুরের গায়ে মাখিয়ে দেয়, যাতে সবাই মনে করে যে কুকুরটি এই সন্ত্রাসীকে হত্যা করেছে। আর ওইদিকে আমরা দেখি ওই সন্ত্রাসীগুলোর মাথায় আর অন্য একটা প্ল্যান চলছিল, যেখানে ফরিদ এবং আরো দুজন ইংলিশম্যানকে উপস্থিত করা হয়। তো তারা একটা বয়ান রেকর্ড করাচ্ছে। বয়ানটি হলো এই প্লেনে যে মানুষগুলো রয়েছে তারা এই জন্যই তাদেরকে হত্যা করবে কারণ তারা সবাই পাপী আর তাদের একমাত্র স্থান হচ্ছে নরক। কিন্তু এই কথাটা তারা আরবি ভাষায় পাঠাতে চায়। তো ওখানে কেউ আরবি পড়তে পারে না, এই জন্য ওই টেররিস্ট করে কি একটা ইংলিশম্যানকে হত্যা করে দেয়। বাট ফরিদ যেহেতু আরবি ও মুসলমান ছিল, ও আরবি পড়তে পারতো। তো ফরিদকে দিয়ে ওই সন্ত্রাসীরা করে কি ওই বয়ানটা রেকর্ড করে যাতে সব দোষ ফরিদের উপর পড়ে, মুসলমানদের উপরে পড়ে এবং এই সন্ত্রাসীরা তাদের অকাম কুকাম করে বেরিয়ে যেতে পারে। আর এই দিকে আমরা দেখি নাদিয়া তার ছেলেকে খোঁজার জন্য সেই স্থানে উপস্থিত হয়, বাট ওখানে কোনো সন্ত্রাসী ছিল না। উল্টো সন্ত্রাসীরা গিয়েছে হচ্ছে ওদের যে একটা পার্টনার ছিল যাকে নাদিয়া অলরেডি মেরে ফেলেছে ওকে খোঁজার জন্য। কিন্তু এই সুযোগে নাদিয়া করে কি প্লেনের ভেতর থেকে দুজন মানুষ কিনে, যারা প্লেন চালাতে পারে এমন দুজন মানুষ কিনে বিমানের ককপিটে যায়। আর তাদের মধ্যে একজন ছিল হচ্ছে ফরিদ, মানে ও প্লেন চালাতে পারে। আর ওদিকে 8 বল নামে যে লোকটা রয়েছে ও লক্ষ্য করে সেখানে একটা সিরিঞ্জের বোতল রয়েছে, মানে ওই যে তোমার কি বলে কার্গো হোল্ডে। আর এই বোতলটা তো
নাদিয়ার ব্যাগে দেখেছিল। তো তখন ওর মনে সন্দেহ হয় ঘটনা তো এখানে কিছু আছে, নাদিয়া কি মরেছে? এরপরও যখন চেক করেও দেখতে পায় নাদিয়ার মৃতদেহ তো সেখানে নেই, একই সাথে ওর ছেলেও গায়েব রয়েছে। আর একটু পরেই তারা লক্ষ্য করে নাদিয়া ককপিটের মধ্যে লুকিয়ে রয়েছে। তো তখন ওই সন্ত্রাসীগুলো নাদিয়াকে অনেক থ্রেট করে যে তাড়াতাড়ি ককপিটের দরজা খুল, তা নাহলে মানুষ মারা শুরু করবো। এবং তারা একজন সাধারণ মানুষকে না হত্যাও করে, যে নাদিয়া যদি দরজা না খুলে একটা একটা করে বিমানের সবগুলোকে এভাবে মারবে। তো এরপর তারা একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসে মারার জন্য। আর এই বাচ্চা মেয়েটাকে যখন মারতেই যাবে নাদিয়া তখন এটা হতে দিতে চায় না, আর এই কারণে সে দরজা খুলে বাইরে এসে এবং ওদের উপর অ্যাটাক করে দেয়। আর নাদিয়ার এই ভয়ানক রাক্ষসের চেহারা দেখে বাকিরা ভয়ে পালিয়ে যায়। আর এখানে আমরা দেখি ওই টেরোরিস্টদের যে মেইন বস ছিল নাদিয়া কিন্তু তাকে একবারে মেরে ফেলেছে। কিন্তু একটু পরে নাদিয়া লক্ষ্য করে যে বসটাকে নাদিয়া মেরেছে বা কামড় দিয়েছে সে আস্তে আস্তে ওরই মতো একটা ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে। তো যাতে ভ্যাম্পায়ার হতে না পারে এজন্য নাদিয়া করে ওকে পুরোপুরি মেরে ফেলে। মানে নাদিয়ার মাথায় এখন এই সেন্সটা রয়েছে যে যাতে আর ভ্যাম্পায়ার এই দুনিয়াতে না ছড়ায়। তো এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি নাদিয়া এরপরে একদিন ওই বাড়িটাতে আবার উপস্থিত হয়, মানে যেখান থেকে এর আগেও মানুষের কামড়টা খেয়েছিল। আর এখানে এসে ও বেশ কিছু ঔষধ দেখতে পায়। ও আসলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিল যে ওর কি হয়েছে আর এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা আর কেন এটা হয়েছে। তো তখন সেখানে একটা বয়স্ক মানুষের সাথে ওর সাক্ষাৎ হয়, আর তার ছেলে সূর্যের আলোতে মারা গিয়েছে। মানে তার ছেলেও ভ্যাম্পায়ার ছিল। তো ওই লোকটা জানায় এটা ভয়ঙ্কর একটা সোয়াচের রোগ, যেটা মানুষকে ভ্যাম্পায়ার বা রাক্ষস বানায়, রক্ত পিপাসু বানায়। এই রোগটা কোনোভাবেই ছড়াতে দেওয়া উচিত নয়। আর তারপর সে করে কি নাদিয়াকেও হত্যা করার চেষ্টা করে, যাতে নাদিয়ার কাছ থেকে ওই রোগটা না ছড়ায়, কারণ নাদিয়া যাকে কামড়াবে সেই মনে করে ভ্যাম্পায়ার হয়ে যাবে। তো এরপর নাদিয়া কোনো রকম ওই লোকটার সাথে ফাইট করে এবং উল্টো ওই লোকটাকে হত্যা করে ফেলে। আর তারপর ওই পুরো বাড়িটি আগুনে জ্বালিয়ে দেয়। তো যাই হোক নাদিয়া জানে যে সবকিছুর একটা উত্তর রয়েছে, এটারও অবশ্যই চিকিৎসা থাকবে, কিন্তু এই রোগটা নিয়ে সে কাউকে কিছু বলতে পারছে না, কারণ মানুষ যদি এটা পায় মানুষ করবে কি এটা রিসার্চ করা শুরু করবে, এটাকে অস্ত্র হিসেবে ইউজ করবে। তো এই কারণে সে নিউ ইয়র্কে যাচ্ছে কোন একটা বিশেষজ্ঞের সাথে কথা বলার জন্য। আর এইদিকে বর্তমানে আবার আসে আমরা দেখতে পাই 8 বল নাদিয়ার ব্যাগ খুঁজে বেশ কিছু প্রেসক্রিপশন পায়, আর এটা পরেই সে বুঝতে পারে যে নাদিয়া একজন ভ্যাম্পায়ার। আর আমাদের নিশ্চয়ই মনে আছে সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম নাদিয়া কিন্তু লাউঞ্জে বসে রয়েছে, বাট তার ছেলে একা একা কিন্তু কাউন্টারে গিয়ে তাদের লাগেজগুলো চেকিং করাচ্ছে। অ্যাকচুয়ালি তখন সূর্যের আলো ছিল, আর নাদিয়া যেহেতু সূর্যের আলোতে বেরোতে পারবে না এবং তাকে নির্দিষ্ট কিছুক্ষণ সময় পর পর রক্ত পান করতে হয় আর নিজেকে শান্ত করার জন্য একটা এবার ইনজেকশন নিতে হয়, তো এই কারণে সে লাউঞ্জে ছিল। তো যাই হোক এরপর আমরা দেখি ইলিয়াস সেই ককপিট থেকে বেরিয়ে আসে, কারণ সে জানে তার মা হয়তো বিপদে পড়তে পারে। আর ওই নাদিয়া যে ওষুধটা এখন নেবে, নাদিয়া সেই ওষুধ নিলে কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। আবার ওদিকে 8 বল নামে সেই মানুষটি নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে ফেলে যে নাদিয়াকে মেরে ফেলবে, এবং সে একটা ইউভি লাইট নিয়ে এসে নাদিয়াকে দুর্বল করে দেয়। আর আলট্রা ভায়োলেট রশ্মি হচ্ছে এমন একটা জিনিস যেটা ভ্যাম্পায়াররা সহ্য করতে পারে না। তো এই কারণেই সূর্য আলোতেও ভ্যাম্পায়াররা দিনে বের হতে পারে না, আই মিন থিওরি অনুযায়ী এটাই বলা হয়। আর যেহেতু নাদিয়া খুবই দুর্বল ছিল, 8 বল করে ওকে চেপে ধরে এবং ওর শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে কিছুটা রক্ত নিয়ে নেয়। আর তারপর সে নাদিয়ার ছেলের কাছে যায়, কিন্তু তখন ইলিয়াসের হাতে আমরা একটা বন্দুক দেখতে পাই। তো 8 বল যখন ওর কাছ থেকে বন্দুকটা নিতে যাবে তখন ইলিয়াস করে কি গুলি চালিয়ে দেয়, কিন্তু সেই গুলিটা করে কি প্লেনের একটা জানালায় গিয়ে লাগে, যার ফলে প্লেনের এয়ার প্রেসার অন্যরকম পরিবর্তন হয়ে যায় এবং অটোমেটিক্যালি প্লেনের সবগুলো অক্সিজেন মাস্ক নিচে চলে আসে এবং এখানে শ্বাস নিতে হলে এখন মাস্ক পরতে হবে। কিন্তু একটু পরে আমরা দেখতে পাই একজন টেররিস্ট গিয়ে করে কি প্লেনের ককপিটে যে এবং এয়ার প্রেসারটিকে আবার ঠিক করে নেয়। বাট এতটুকুতে নাদিয়া যথেষ্ট সময় পেয়ে গিয়েছিল এবং সে 8 বলকে এখন খুঁজছে, কারণ তার মনে প্রশ্ন ও আমার রক্ত নেই কোথায় গেল, রক্ত নেই কি করবে। তো ওখানে আমরা দেখতে পাই 8 বল প্লেনের ভেতরে যে একটা গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতরে গ্লাস উঠিয়ে দিয়ে বসে রয়েছে। তো নাদিয়া ওকে গুলি করে মারার চেষ্টা করে, বাট ওই গাড়িটা ছিল হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, মানে বিমানের ডেলিভারি নিচ্ছে, বুঝতেই পারছো কিরকম বড় লোকের গাড়ি হবে। আর ওই মুহূর্তে 8 বল করে কি নাদিয়ার রক্ত ইনজেকশনের মাধ্যমে সে নিজের শরীরে পুশ করে। আর এর ফলে কি হয় আমরা তো বুঝতেই পারছি, ওই 8 বল আস্তে আস্তে একটা ভ্যাম্পায়ারে পরিণত হবে এবং সত্যি সত্যি সেটাই হয়। বাট নাদিয়া চায় না যে এই রোগটা বা এই ভ্যাম্পায়ার দুনিয়া তারও ছড়াক, তাহলে দুনিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো এই কারণে করে কি গাড়ির ফ্রন্ট গ্লাসের মধ্যে যে ফাঁকাটা হয়েছে বুলেট মেরে সেখান থেকে তেল ঢুকিয়ে গাড়ির মধ্যে জ্বালিয়ে দেয়। বাট এতে কোনো লাভ হয় না, উল্টো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আর তখন কিছু ইনভিল ফায়ারিং স্টেশনের মাধ্যমে সেখানকার আগুনগুলো নিভে যায় এবং অন্যান্য যে সন্ত্রাসী ছিল তারাও করে কি সেখানে চলে আসে। বাট নাদিয়া ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক ওই সন্ত্রাসীরা 8 বলকে খুঁজছে যে ও কোথায় গেল, কিন্তু ততক্ষণে সে নিজে একটা ভ্যাম্পায়ারে হয়ে গিয়েছে এবং ওই 8 বল করে কি বের হয়ে তার যতগুলো সঙ্গী ছিল তাদেরকে আক্রমণ করে দেয় এবং সবাইকে ভ্যাম্পায়ারে পরিণত করতে শুরু করে, যাতে ওর দলটা শক্তিশালী হয়, নাদিয়ার সাথে ইজিলি ফাইট করতে পারে। আর অন্যদিকে আমরা দেখি নাদিয়ার আস্তে আস্তে কিন্তু ভয়ানক রূপ হয়ে গিয়েছে এবং নাদিয়াকে দেখে সবাই ভয় পেতে শুরু করে, ইভেন একজনকেও নাদিয়াকে গুলিও করে। তো এটা দেখে নাদিয়া ফরিদের উপর আক্রমণ করতে যায়, বাট ফরিদকে নাদিয়া প্রায় মেরেই ফেলতো যদি ইলিয়াস নাদিয়াকে না আটকাতো। আর আমরা কিন্তু দেখেছি সিনেমার শুরুতেই ফরিদ এবং ইলিয়াসের কিন্তু বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো যাই হোক যেহেতু ইলিয়াসের কথায় নাদিয়া থেমেছে, আই মিন ছেলের কথায় মা থেমেছে, তার মানে নাদিয়া এখনো পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায়নি, তার ভুল এবং ঠিক বিচার করার যে অবস্থাটা সেটা এখনো রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি কিছু টেররিস্ট যারা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে তারা করে কি ওই কার্গো হোল্ড থেকে বেরিয়ে আসে এবং অন্যান্য মানুষদের ধরতে যায়, বাট কোনো রকমের প্যাসেঞ্জাররা করেছে এটিকে দরজাটা বন্ধ করে রেখেছে যাতে ওরা ভেতরে না আসতে পারে। কিন্তু তখনই ওদের একজন করে কি ফরিদের হাতেই কামড়ে দেয়। তো ফরিদ যাতে ভ্যাম্পায়ারে পরিণত না হয় এজন্য নাদিয়া করে কি ফরিদের হাতটি একটা কুড়াল দিয়ে কেটে ফেলে। আর তখন ফরিদ বুঝতে পারে যে নাদিয়ার এখনো সেন্স রয়েছে এবং নাদিয়া মানুষদের সাহায্য করছে, আর সে এটা বাকিদেরকে বুঝিয়ে দেয় যে
যে নাদিয়া তাদের দলে আমাদের নাদিয়ার সাথে থাকতে হবে। মানে চিন্তা করো, ওর হাত কেটে দিয়েছে, উল্টো আর মনে হচ্ছে যে না আমার সাথে রয়েছে। আই মিন কি খারাপ একটা সিচুয়েশন। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই সন্ত্রাসীদের একজন আবার প্লেন চালাতে পারতো। তো ওই সন্ত্রাসী এবার জানের ভয় মানে ভ্যাম্পায়ার হবে না, এই জন্য নাদিয়ার দলে যোগ দিয়েছে এবং তাকে দিয়ে নাদিয়া প্লেনটা চালাচ্ছিল। আর এরপর তারা নিকটবর্তী একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে কথা বলে, কিন্তু সমস্যা হচ্ছে সেটা ছিল একটা মিলিটারি বেস স্কটল্যান্ডের, আর প্লেনেও যেহেতু বেশি তেল নেই এই কারণে প্লেনটা দ্রুত ল্যান্ড করাতে হবে। আর এইদিকে সাধারণ মানুষগুলো কিন্তু ওই ভ্যাম্পায়ারদের সব কার্গো হোল্ডের মধ্যে আটকে রেখেছে, যাত্রীরাও নিরাপদ। বাট এখানে আবার একটা ঘটনা রয়েছে, এখানে একটা মানুষ ছিল খুবই অসুস্থ এবং এই ধস্তাধস্তিতে তার অনেক আঘাত লেগেছে। তো তখন প্লেনে যে একটা ডক্টর ছিল সে ওই লোকটাকে দেখেই বুঝতে পারে তার কিডনিতে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, মানে ভেতরে কোনো কিছু ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, আর এই বিমানে তার চিকিৎসা করা সম্ভব না, সে হয়তো মারা পড়বে। বাট ওই লোকটির ছিল অনেক টাকা, লোকটি ডক্টরকে বলে আমি তোমাকে প্রচুর টাকা দেবো, তুমি আমাকে বাঁচিয়ে নাও। বাট কাহিনী হচ্ছে এখানে তো কোনো অপারেশন থিয়েটার নেই, কিছুই নেই, সবসময় টাকা কিন্তু মানুষকে বাঁচাতে পারে না। তো ওই লোকটা যখন বুঝতে পারে সে মরতে চলেছে তখন ওই হারামজাদা করে কি ওই ঘরের দরজাটা খুলে দেয় যেখানে বাকি ভ্যাম্পায়াররা ছিল। তো তার সামনে তখন 8 বল, আর তখন ওই লোকটি 8 বলকে বলে আব্বা আমারে কামড় দাও, আমি এমনিতেও মারা যাচ্ছি অমনিতেও মারা যাচ্ছি, কিন্তু আমি ভ্যাম্পায়ার হয়ে অনেকদিন বাঁচতে চাই। কিন্তু ওর ভাগ্য এতটাই খারাপ যে 8 বল ওকে কামড়ায় না, উল্টো ওকে মেরে দেয়। আর তারপর আমরা একটা ভয়ানক মুহূর্ত দেখতে পাই, আমরা দেখতে পাই মানুষের ওই ভ্যাম্পায়ারদের মধ্যে বাজভাবে ফেসে গিয়েছে। আর অন্যদিকে ককপিটের মধ্যে থাকা নাদিয়া, ফরিদ এবং বাকি মানুষেরাও দেখছে যে ওই ভ্যাম্পায়ার গুলো ডেঞ্জারাস ভয়ঙ্কর হয়ে আক্রমণ করছে। তো নাদিয়াও তখন ভয় পেয়ে যায় যে এতগুলো ভ্যাম্পায়ারের সাথে তো আমি একা পারবো না, আর প্লেনটা যদি আমরা কোনো রকমের ল্যান্ড করাই তাহলে এই ভ্যাম্পায়ার যদি বাইরে কোনো রকমে বের হয় ওরা তো পুরো শহরকে ভ্যাম্পায়ারে পরিণত করে দেবে, পুরো দুনিয়াতে ছড়িয়ে যাবে এই অসুখটা। আর ফরিদও বুঝতে পারছিল না কি করবে, মানে সবাই তো ভয় পাচ্ছে এরকম একটা সিচুয়েশন। তো তখন ওরা প্ল্যান করে কি এই টেরোরিস্ট বা সন্ত্রাসীদের কাছে যে বোমটা রয়েছে সেই বোমটাকে ওরা ফুয়েল ট্যাঙ্কের সাথে লাগিয়ে প্লেনটাকে ব্লাস্ট করে দেবে, মানে ওরা মরুক কোনো সমস্যা নেই কিন্তু এই রোগ যাতে না ছড়ায়। তো যাই হোক, ওই বোমটাকে ব্লাস্ট করার জন্য যে ডেটিনেটর বা রিমোটটা রয়েছে সেটা রয়েছে আবার অন্য একজনের কাছে, আর সে রয়েছে বর্তমানে কার্গো হোল্ডের মধ্যে। তো নাদিয়া তখন প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করবে বলে প্ল্যান করে, মানে ও বাইরে বেরোলে ওকে তো মরতে হবে ককপিট থেকে বাইরে বেরোলে। বাট ইলিয়াস তার মাকে মরতে দিতে চায় না, আর তখনও বলে যে আমি নিজেই যাবো, আর আমি সাইজে ছোট, আমি ভেন্টিলেটরের মধ্যে যেতে পারবো রিমোট আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে ইলিয়াস উল্টো আরো বাজেভাবে ফেসে যায়, আর তখন ওর হাতে ছিল সেই ইউভি লাইট যেটা বেশিক্ষণ ওকে বাঁচাতেও পারে না এবং অন্যান্য ভ্যাম্পায়ার ওকে ঘিরে ফেলে। আর নাদিয়াও কিন্তু এটা ক্যামেরাতে দেখছিল যে তার ছেলেই অবস্থায় রয়েছে, তো নাদিয়া আর সহ্য করতে পারে না, নাদিয়া বলে আমি যাবো। আর যাওয়ার আগে সে ফরিদকে তার ছেলের দায়িত্ব দিয়ে যায় যে আমার ছেলেটাকে প্লিজ বাঁচিও, মানে ফরিদের উপর নাদিয়ার অনেক বিশ্বাস হয়েছে আর কি। আর এরপর নাদিয়া করে কি বাইরে যায় এবং ককপিটের মধ্যে যে সন্ত্রাসীটা ছিল ওকে করে কি নাদিয়া ইচ্ছে করে কামড়ে দেয় এবং বলে এই শক্তিটা ভালো কাজে ব্যবহার করো, মানে ওই ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করার জন্য তো একজনের ভ্যাম্পায়ার হতে হবে, ওরকম শক্তির প্রয়োজন হবে। আর ফরিদের নিরাপত্তার জন্য ওকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়ে চলে যায়। আর এদিকে নাদিয়াও কিন্তু অনেক দুর্বল হয়ে গিয়েছে, নাদিয়াকেও কিন্তু রক্ত পান না করলে শক্তি আসবে না। তবে তারপরে সে করে কি তার ছেলেকে বাঁচানোর জন্য ককপিট থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারপরে 8 বল এবং নাদিয়া মুখোমুখি হয় এবং দুজনের মধ্যে ভয়ানক একটা ফাইট হয় এবং আমরা দেখতে পাই নাদিয়া কিন্তু 8 বলের সাথে পেরে ওঠে না। বাট তখন নাদিয়াকে বাঁচানোর জন্য তার ছেলে ইলিয়াস করে কি ওই প্লেনের দরজায় বোমটা লাগিয়ে বোমটা ব্লাস্ট করিয়ে দেয়, আর এই সুযোগে নাদিয়া করে কি 8 বলকে ধাক্কা মেরে সেই প্লেন থেকে বাইরেই ফেলে দেয়। বাট আমরা দেখতে পাই শালা কই মাছের জান, 8 বল কোনো রকমে ঝুলেছিল এবং আবারও ভেতরে ঢুকে। আর ওই সময় আবার ফরিদ খেয়াল করে যে 8 বল ভেতরে ঢুকছে, তো এখনো করে কি প্লেনটাকে ঘুরিয়ে সূর্যের আলোর দিকে করে দেয় যে নে শালার পর শালা তোর আজকে গ্রিল বানাবো। তো এরপরে যেটা হয় 8 বল পুরো চিকেন গ্রিল না হিউম্যান গ্রিল হয়ে যায়। কিন্তু এদিকে নাদিয়া অনেক দুর্বল হয়ে গিয়েছে, তো ওকে বাঁচানোর জন্য তার ছেলে করে কি তার নিজের হাত কেটে তার মাইকে রক্ত পান করায়, আর এর ফলে নাদিয়া উঠে আসতে পারে। বাট তখন নাদিয়ার যেটা ব্যাপার হয়, নাদিয়া কিন্তু অসুস্থ, দুর্বল, ক্ষুধার্ত, ওর আরো রক্ত খেতে মনে চাইছে, আর সামনে তো ওর ছেলে বসে রয়েছে, রক্তের গন্ধ, কিন্তু মা তো আর ছেলেকে খেতে পারবে না। তো অনেক কষ্ট নিজেকে সামলায়, কিন্তু একটা সময় আর মনে হয় ও নিজেকে আর আটকাতে পারবে না, ও এখানে থাকলে হয়তো ওর ছেলেকেই খেয়ে ফেলবে। তো এই কারণে নাদিয়া করে কি সেখান থেকেই পালিয়ে যায়, মানে প্লেন থেকে চলে যায়। তো এটাই ছিল হচ্ছে ব্যাক স্টোরি। আর তারপর কি হয়েছে সেটা তো সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয়েছে, মানে ওই প্লেনটি স্কটল্যান্ডে এসে ল্যান্ড করে এবং তারপর ইলিয়াসকে পুলিশরা নানা প্রশ্ন করছে, কিন্তু ইলিয়াস এরপর কথা বলা শুরু করে যে ওই পুরো প্লেনের ভেতরে যন্ত্র রয়েছে, কিন্তু ফরিদ একটা ভালো মানুষ, তার কোনো ক্ষতি করো না। বাট পুলিশের এটা বিশ্বাস করতে চায় না, এর কারণটা হচ্ছে ওই সন্ত্রাসীরা কিন্তু ওই ফরিদের কণ্ঠে শুনেছে, আরবি শুনেছে, তার উপর আবার মুসলিম, বুঝতেই পারছো। তো সৈনিকরা তখন মনে করতে থাকে ফরিদি হচ্ছে এই সন্ত্রাসীদের লিডার, মানে ইলিয়াসের কথা এখানে কেউ বিশ্বাসই করে না। আর এই কারণে ওকে শান্ত করার জন্য ওকে ইনজেকশন দিয়ে চুপচাপ ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আর এদিকে আমরা দেখি প্লেনের ভেতরে ভয়ানক অবস্থা, কিন্তু রেডিওর মাধ্যমে ফরিদ কিন্তু সকল সত্য কথা বলে যে এখানে ভ্যাম্পায়ার এই সেই ব্যাপার রয়েছে। বাট সৈনিকেরা কি এই কথা বিশ্বাস করবে, দুনিয়াতে তো কোনো ভ্যাম্পায়ার নেই, এবং মনে করে যে ফরিদ উল্টাপাল্টা বানিয়ে বলছে। ইভেন তারা ফরিদকে স্নাইপার দিয়ে হত্যা করার চেষ্টা করে। তো ভাগ্য ভালো যে তখন দিনের আলো ছিল, বাট সৈনিকরা ডিসাইড করে তার সন্ধ্যা পরে মিশন শুরু করবে, চিন্তা করো। তো ওটাই তারা করে এবং স্পেশাল ফোর্সরা সম্পূর্ণভাবে রেডি হয়েছে। প্রথমে তারা ফরিদকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর অন্যদিকে ইলিয়াস যাকে একটা হসপিটালে ট্রান্সফার করা হচ্ছিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে, সেখান থেকে সে কোনো রকমে পালিয়ে আবার এয়ারফিল্ডের মধ্যে চলে আসে। আবার ওদিকে সৈনিকরা প্লেনের মধ্যে ঢুকে কিন্তু মিশন করছে, কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে প্লেনের মধ্যে দৃশ্য দেখে কন্ট্রোল রুমে সবাই ভয় পেয়ে যায়, চারদিকে খালি রক্ত আর রক্ত, এবং সত্যি সত্যি মানুষকে রাক্ষস তাদের উপর হামলা করে দিয়েছে। এবং এরপর ওই স্পেশাল
স্পেশাল ফোর্স ভয়ে প্লেনের বাইরে চলে আসে আর ইলিয়াসও সেখানে উপস্থিত ছিল এবং সে লক্ষ্য করে ওইখানে যে ভ্যাম্পায়ার গুলো রয়েছে তার মধ্যে একজন রয়েছে তার মা নাদিয়া। আর তার মা এখন আর আগের মতো নেই, সে পুরোপুরি রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে এবং সে নিজেই তার ছেলেকে আক্রমণ করার জন্য ছুটে। আর তখন ইলিয়াসের কাছে আমরা একটা টেডি বিয়ার দেখতে পাই যেটার মধ্যে ওই প্লেনের ভেতরে যে বোমটা রয়েছে সেটা ডিটোনেটর রিমোটটা ছিল। তো তখন ইলিয়াস করে কি সেই প্লেনটিকে ব্লাস্ট করিয়ে দেয় এবং এর ফলে যেটা হয় ওই প্লেনের ভেতরে থাকা সমস্ত ভ্যাম্পায়ার মারা যায়। আর লাস্টে আমরা ফরিদকে দেখতে পাই, আমরা দেখি পুলিশ ফরিদকে ছেড়ে দিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে ফরিদ কোনো বিপদ নয়। তো ফরিদ যায় ইলিয়াসের কাছে এবং হয়তো ভবিষ্যতে ইলিয়াসের দেখাশোনা ফরিদই করবে কারণ ফরিদ ওর মায়ের কাছে কথা দিয়েছিল মৃত্যুর আগে। আর এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে এবং এটা আমরা একটা দর্শকের রিকোয়েস্টে দর্শকের স্ক্রিপ্টের উপর ভিত্তি করে এক্সপ্লেন করেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে। এবং এখন থেকে আমরা চেষ্টা করবো রেগুলারলি র্যান্ডম ভিডিও চ্যানেলে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, মানে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো এর জন্য রিকোয়েস্ট করবো তোমরা একটু অ্যাক্টিভ হও যাতে আমরা প্রতিদিন যে ভিডিওটা দেই সেদিনই তোমরা ভিডিওটা দেখে শেষ করবে যাতে মোটামুটি 80,000 ভিউ আসে একদিনে, বেশি ডিমান্ড নাই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।